সাব রেজিস্ট্রি অফিসে এবার সরকারের পক্ষ থেকে বড় পরিবর্তন নিয়ে আসা হলো। দলিল লেখক ফি এবং বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করার মাধ্যমে এবার সাব রেজিস্ট্রি অফিসে একটা বৈপ্লবী পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সাব রেজিস্ট্রি অফিস মানেই কিন্তু ছিল দালালের একটা ঘোরাঘুরি, দলিল লেখকদের দাবিকৃত অতিরিক্ত টাকা, সাধারণ মানুষকে ঘুরিয়ে রাখা, এমনকি অবশেষে সবথেকে বড় একটা বিষয় ছিল সাধারণ মানুষের একটা হয়রানি। কিন্তু এই দৃশ্যপট এখন বদলাতে শুরু করেছে। সরকার দলিল লেখকদের যেমন নিয়ন্ত্রণে আছে, রেজিস্ট্রেশন ফি আবার নতুন করে নির্ধারণ করে দিয়েছে, অনলাইন সেবা যেমন চালু করেছে, ঠিক তেমনইভাবে জনগণকে সার্বিকভাবে সচেতন করার জন্য এবং জনগণ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেজন্য কয়েকটা নতুন নিয়মের কেনা তৈরি করা হয়েছে। আজকে আমি আপনাদেরকে জানাবো যে সাব রেজিস্ট্রি অফিসে এখন থেকে আপনি কি কি সেবা গ্রহণ করতে পারবেন এবং এক্ষেত্রে পূর্বের যে পদ্ধতিগুলো পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেটার মাধ্যমে বর্তমানে এই পদ্ধতির ক্ষেত্রে আপনাকে কিভাবে সেবা গ্রহণ করতে হবে। সাব রেজিস্ট্রি অফিস হচ্ছে সেই জায়গা যেখানে আপনি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ে দলিল রেজিস্ট্রি করান, অর্থাৎ সরকারের রেকর্ড আগে কিন্তু তৈরি করা হয়। এটা না করলে আপনার দলিল আইন অনুযায়ী বৈধ হবে না। রেজিস্ট্রেশন আইন 1908 ধারা 17 অনুযায়ী জমির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে দলিল নিবন্ধন বাধ্যতামূলক এবং সেটা হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, না হলে জরিমানা পর্যন্ত দিতে হয়। তারপরে দেখা যায় যে পরবর্তীতে ওই দলিলের রেজিস্ট্রেশন হয় না যখন হচ্ছে আপনার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যায়। আমরা জানি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রথমেই পড়ে যেতে হয় আমাদের দলিল লেখকদের কবলে। তারা নানা কিছু বলে অতিরিক্ত টাকা যেমন দাবি করে, আবার আমরাও কিন্তু নিরুপায় হয়ে তাদেরকে সেই টাকা দিতেও বাধ্য হই। প্রত্যেকটা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের একটা সিন্ডিকেট রয়েছে, একটা সমিতি রয়েছে। আপনি যদি মনে করেন যে এই দলিল লেখক নয় অন্য আরেকজন এতে কাজ করাবেন, তাহলে কিন্তু আপনি কখনো পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা দলিল লেখক একই সুরে কথা বলে। কিন্তু এখন সেই দিন শেষ। দলিল লেখক লাইসেন্স বিধিমালা 2014 অনুযায়ী এখন থেকে প্রতিটি সাব রেজিস্ট্রি অফিসে শুধুমাত্র অনুমোদিত দলিল লেখকই কাজ করতে পারবে। তারা জেলা রেজিস্ট্রারের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা সেটা অফিসে তালিকাভুক্ত করা হয়েছে। অথচ আগেও কিন্তু এমন নিয়ম ছিল, কিন্তু বাস্তবে কেউ মানত না। বিভিন্ন সরকার যখনই ক্ষমতা এসেছে তারা এই বিষয়ে ততটা কঠোরতা দেখায়নি। তবে এবার এ নিয়ে সরকার চরম একটা পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। আগে রেজিস্ট্রেশন করতে গেলে যখন শুনতে হতো যে ভাই জমি 10 লাখ টাকার, তাই রেজিস্ট্রেশন ফি লাগবে 70,000, স্ট্যাম্প সার্টিফিকেট অফিস ফি অনেক কিছু লাগে ভাই। এখন আর কিন্তু সরকার রেজিস্ট্রেশন অফিসকে যেভাবে নতুন আঙ্গিকে পরিচালনা করছে তাতে রেজিস্ট্রেশন ফি এর পূর্ণ তালিকা টানানো বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ কোন কোন খাতে কত টাকা ব্যয় হবে এটা নিয়ে আপনার কাছে আর বাড়তি টাকা দাবি করার কোনো সুযোগ নেই দলিল লেখকদের। স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, আইটি সার্ভিস চার্জ, সার্টিফিকেশন ফি সব কিছুর হিসাব আপনি আগেই জেনে যাবেন। এমনকি অনলাইন হিসাব করার ক্যালকুলেটরও রয়েছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। যদি আপনি নিজে হিসাব করতে না পারেন সেক্ষেত্রে আপনি যেদিন জমি রেজিস্ট্রেশন করতে যাবেন বা তার পূর্বেই আপনি কিন্তু আপনার যে জমিটা বা আপনি যে জমিটা আপনি করতে চান মানে রেজিস্ট্রেশন করতে চান সেটার জন্য কত টাকা আপনার খরচ হবে সব কিছু কিন্তু আপনি অনলাইন ক্যালকুলেটরের মাধ্যমে আপনি হিসাব করে নিতে পারবেন। মনে রাখবেন এই সাধারণ ক্যালকুলেটর নয়, ভূমি রেজিস্ট্রেশন বা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনি এই ক্যালকুলেটর পাবেন। যদি কেউ এই ক্যালকুলেটর কীভাবে ইনস্টল করতে হয় এটা না জানেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ওখানে মেসেজ করবেন। আমি ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে কীভাবে এটা ইনস্টল করতে হয় বা ডাউনলোড করতে হয় এটা আমি আপনাদেরকে বলে দেবো। সব কিছুর হিসাব যেমন আপনি আগে জেনে যেতে পারবেন, ঠিক তেমনইভাবে এই দলিল লেখকরা যারা আপনার কাছ থেকে বাড়তি টাকা দাবি করে তাদের এই বাড়তি টাকা দাবি করারও একটা পথ কিন্তু আপনি বন্ধ করে দিতে সক্ষম হবেন। সরকার আরও একটি পদ্ধতি চালু করেছে, যেমন এখন খসড়া দলিল আপনি কিন্তু ঘরে বসে এখন অনলাইনে আবেদন করতে পারবেন। এতদিন পর্যন্ত খসড়া দলিল হাতে করে নিয়ে গিয়ে দলিল লেখকের দয়া দিতাম আমরা। অর্থাৎ একটা দলিল যখন তৈরি হতো তখন কিন্তু দলিল লেখক সেই দলিলটা নিয়ে যে আপনার বাসায় যখন পৌঁছে দিত তখন তাকে আবার বাড়তি কিছু টাকা দিতে হতো, সে নিজে থেকেই চেয়ে নিত। কিন্তু এখন আপনি ঘরে বসেই দলিলের খসড়া তৈরি করে সাবমিট যেমন করতে পারবেন, অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন, এমনকি নির্দিষ্ট দিনে রেজিস্ট্রেশনের অ্যাপয়েন্টমেন্টও আপনি নিতে পারবেন। এই সেবা রেজিস্ট্রেশন রুলস 2014 অনুযায়ী চালু হয়েছে। এখন সরকার ধাপে ধাপে সব সাব রেজিস্ট্রি অফিসকে ডিজিটাল করতে যাচ্ছে। বাড়তি টাকা বা হয়রানি যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আপনি কি করবেন? কেউ যদি আপনাকে বলে যে এটা অফিস খরচ, এটা তো উপরে যাবে, অথবা যদি বলে যে ভাই এটা নিয়ম না জানলে চলবে না, অথবা লাইসেন্স নেই এমন কাউকে যদি দলিল লেখাতে চায়
সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনি সরাসরি জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিবেন। 161 নাম্বারে আপনি কল করে দুর্নীতি দমন কমিশনও জানাতে পারবেন। যদি কোনো দলিল লেখক বা আপনি যখন দলিল রেজিস্ট্রেশন করতে যাবে সেই সময় যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে এভাবে বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করে, তাহলে আপনি কিন্তু চাইলেই সরাসরি রেজিস্ট্রার কার্যালয়ে মানে সাব রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ যেমন দিতে পারবেন, ঠিক তেমনইভাবে আপনি আবার উক্ত ব্যক্তির বিরুদ্ধে 161 নাম্বারে কল করার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকেও জানাতে পারবেন। নিজের কাগজপত্র, খসড়া দলিল, পেমেন্টের রসিদ ভালো করে কিন্তু নিজের কাছে রেখে দেবেন। এটা কিন্তু অনেকেই এই বিষয়ে গুরুত্ব দেয় না। নিজের সমস্ত কাগজপত্র, খসড়া দলিল বা আপনার পেমেন্টের রসিদ এগুলো নিজের কাছে না রেখে অনেক সময় দলিল লেখকের কাছে রেখে দেয়। এতে কিন্তু আপনি এক প্রকার তার কাছে জিম্মি হয়ে পড়েন। তাই আপনার সার্বিক দিকে সচেতন হতে হবে, এই ডকুমেন্টসগুলো আপনার কাছে রেখে দিতে হবে। এখন দলিল রেজিস্ট্রি অফিসে যে আপনার কিছু করণীয় থাকে, তার ভিতরে 1 নম্বরে আপনার যে করণীয় সেটা হচ্ছে যেমন দলিল লেখকের লাইসেন্স আপনি চেক করবেন, ঠিক তেমনিভাবে অফিসে যে নির্ধারিত ফি তালিকা যেটা ঝুলিয়ে দেওয়া থাকে আপনি সেই তালিকাটাও আগে দেখে নেবেন। দলিলের প্রতিটি লাইন পুড়িয়ে তারপরে আপনি কিন্তু সই করবেন। জমির পরিমাণ, দাগ নাম্বার, দলিল নাম্বার, প্রত্যেকটা বিষয় আপনি আগে মিলিয়ে নেবেন। অনেকে আছে, অনেক দলিল লেখক আছে আপনার সাথে তড়িঘড়ি করবে, তাড়াহুড়া করবে যে ভাই আপনি দ্রুত দেখেন। এতটা দ্রুত বিষয় না, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার আরও একদিন সময় বেশি লাগুক, তারপরেও আপনি দলিলটা তৈরি করার পূর্বে মানে রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করার পূর্বে আপনি কয়েকবার পড়ে তারপরে নিশ্চিত হবেন। অনলাইনে পেমেন্ট ও অ্যাপয়েন্টমেন্টের নেওয়ারও চেষ্টা করবেন। দলিল রেজিস্ট্রি হয়ে গেলে মূল দলিল বুঝে নেবেন। খতিয়ান ও মিউটেশন করার জন্য প্রস্তুত থাকবেন। অর্থাৎ শুধুমাত্র দলিল হাতে পাওয়ার পরে যে আপনার মালিকানা নির্ধারিত হয়ে গেল বা মালিকানা আপনার সমস্ত সংশয় কেটে গেল, বিষয়টি কিন্তু এরকম না। দলিল হাতে পাওয়ার পরে আপনার নামজারির জন্য আপনি আবেদন করবেন। তবে এই ক্ষেত্রে কিছুটা সতর্কতা আপনার আছে, যেমন কোনো সাদা কাগজে আপনি কিন্তু সই করবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি সব দেখি, আপনি শুধু সই দেন এমন শুনেও কিন্তু সই করবেন না। অনেক মোহরি বলে বা অনেক আপনি হয়তো স্নাতক মানে শনাক্তকারী রেখে নিয়েছেন, যে কোনো সময় যে কোনো ব্যক্তি কিন্তু আপনার বিপক্ষে চলে যেতে পারে। তাই কারোর কথায় আপনি কান না দিয়ে নিজে পড়ে সম্পূর্ণ বিষয়টা সঠিকভাবে যাচাই করে তারপর আপনি সই দেবেন। অচেনা কাউকে দিয়ে কখনো কাজ করাবেন না। আপনি দলিল লেখক হিসেবে যাকে চেনেন না তাকে দিয়ে কাজ করাবেন না। আপনার এলাকায় যাকে আপনি ধরতে পারবেন, ভুল ত্রুটি হলে যার কাছে আপনি যেতে পারবেন এমন কাউকে দিয়ে কাজ করাবেন। চাহিদার বাইরে অতিরিক্ত টাকা একটিও দেবেন না। তো প্রিয় ভিউয়ার্স, সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু এখন বদল এসেছে। আগে ছিল হয়রানি, এখন আসছে নতুন নিয়ম, ডিজিটাল সেবা এবং স্বচ্ছতা। আপনার জানা থাকলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আপনার জমি, আপনার দলিল, নিজের অধিকার নিজের হাতে তুলে নিতে হবে। আরেকটি বিষয়, সাব রেজিস্ট্রার অফিসে এখন নতুন আরও একটি নিয়ম চালু করা হচ্ছে, সেটা হচ্ছে দলিল লেখার ক্ষেত্রে দলিল তৈরির সময় আপনি বিক্রেতা হিসেবে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করার জন্য একটা নতুন কলাম সেখানে যুক্ত করা হচ্ছে। এই কলামে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন। অনেকে আছে নিরাপত্তার খাতিরে মোবাইল নাম্বারটা দিতে চায় না, কিন্তু এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তাহলে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে আপনাকে ফোন করে জানানো হবে যে আপনার দলিল যদি কবে তৈরি হয়েছে বা দলিল আপনি কবে হাতে পাবেন। এমনকি এই দলিলের সাথে আপনার যখন একটা রিসিপ্ট দেওয়া হবে, অর্থাৎ আপনি যখন এই সব কিছু যখন কমপ্লিট করবেন তখন আপনাকে হাতে একটা রিসিপ্ট দেওয়া হবে। এই রিসিপ্টে কিন্তু আপনার ওখানে সাব রেজিস্ট্রার কার্যালয়ে আপনি কার কাছে ফোন করে বা কোন ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনি সেবা নিতে পারবেন এই বিষয়ে কিন্তু একটা মোবাইল নাম্বার এবং সেই ব্যক্তির নাম, অর্থাৎ আপনার সেবা প্রদানকারী ব্যক্তির নাম ওখানে উল্লেখ করা থাকবে। আর এই বিষয়গুলো সরকার একে একে বাংলাদেশের 550টি যে সাব রেজিস্ট্রার কার্যালয় রয়েছে এই 550টি সাব রেজিস্ট্রার কার্যালয় চালু করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই পদ্ধতির মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।